নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত হলো খয়েরপুরের চাঁদপুর মাঠ এলাকার বাবুল ঘোষের বাড়িতে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে। ঘটনা তদন্ত করে দেখছেন তিনি। পিস্তল উঁচিয়ে এবং ধারালো অস্ত্র গলায় ধরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত করল ডাকাতের দল। ঘটনা খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাঁদপুর মাঠ সংলগ্ন এলাকার বাবুল ঘোষের বাড়িতে। ঘটনা শনিবার রাত 2টা নাগাদ। বাবুল ঘোষ জানান, একদল ডাকাত রাতের বেলা ঘরের দরজা ভেঙে হানা দিয়ে তাদের মারধর করে তাদের কাছ থেকে ছিনিয়ে নেয় মোবাইল। বাবুল ঘোষের স্ত্রীকে শারীরিকভাবে আঘাত করে ডাকাতের দল। বাড়ির কর্তা বাবুল ঘোষের গলায় দা ধরে ও পিস্তল উঁচিয়ে আলমারির লকার থেকে 3 থেকে 3.5 লক্ষাধিক টাকা এবং 23 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ঠাকুরের সিংহাসন থেকেও ঠাকুরের নামে কালেকশন লুট করে নিয়ে যায় ডাকাতেরা। পাশাপাশি ঘরের সঙ্গে জঙ্গল কাটার যে ধারালো দা ছিল সেটাও নিয়ে যায়। ঘটনার সময় ঘরে ছিলেন তিনি এবং তার স্ত্রী। তাদের বলা হয়, যদি তারা চিৎকার চেঁচামেচি করে তাহলে তাদের সেখানেই মেরে ফেলা হবে। তীব্র আতঙ্কে দম্পতিকেও চিৎকার চেঁচামেচি করেনি। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। হঠাৎ করে আওয়াজ পাইছে, তো ভাবছে ফ্রিজের আওয়াজ হইতেছে, তো এখানে গেছে আর গলার মধ্যে দাও ধরে রাখছে। কে ধরছে? তারা লোকজন আইছে। কতজন আসলো তারা? 6-7 জনের মতো। তারা কি অস্ত্র নিয়ে আইছিল? অস্ত্র তো দাও আসলো, আবার ওই কিছু কুলে টুলে যে জাতীয় জিনিস আছে। ঢুকছে কিভাবে ঘরের মধ্যে? ওই তো সামনের দরজা দিয়ে ঢুকছে। তুই সময় বাড়িতে কে কে আসলো? আমি আর কর্তা দুজন। কি কি নিছে চুরি করে? নিচে কি জিনিস, টাকা পয়সা নিচে, সোনার জিনিস নিচে। তবে এ ধরনের ডাকাতির ঘটনা চাঁদপুর এলাকায় এর আগে কখনো হয়নি বলে খবর। এদিনের ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে গোটা খয়েরপুর সহ কাশীপুর এবং রেশমবাগান এলাকাবাসীদের মধ্যে। কারণ বাবুল ঘোষের বাড়ি আসাম আগরতলা জাতীয় সড়কের পাশেই। তার বাড়ির সামনে একটি সিমেন্টের গোডাউন ও রয়েছে। এই গোডাউনের সকাল থেকে রাত পর্যন্ত ভিন্ন ধরনের লোকদের যাতায়াত। এই গোডাউনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে স্থানীয় এবং বহিরাগতদেরও। স্থানীয়দের সূত্রে খবর, এ দুঃসাহসিক ডাকাতির পেছনে বহিরাগত কারোর হাত থাকতে পারে। সিমেন্টের গোডাউনের সঙ্গে যুক্ত রয়েছে এমন কেউ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এ ধরনের আশঙ্কা ও উড়িয়ে দেওয়া যায় না। কারণ ডাকাতরা রীতিমতো নকশা তৈরি করে এই দুঃসাহসিক ডাকাতি সংঘটিত করেছে। ডাকাতরা এই দুঃসাহসিক ডাকাতি সংঘটিত করার জন্য যে পথ এবং পদ্ধতি অবলম্বন করেছে তা বাবুল ঘোষের বাড়িতে প্রতিনিয়ত আনাগোনা রয়েছে এমন কারোর জানাটাই স্বাভাবিক। কারণ বাড়িতে প্রবেশের জন্য কোনো বিকল্প পথ বাবুল ঘোষের বাড়ির সঙ্গে যোগাযোগ নেই, এমন কারোর জানা সম্ভব নয়। বাবুল ঘোষের বাড়ি অর্থাৎ আসাম আগরতলা জাতীয় সড়কের বিপরীত প্রান্তে রয়েছে একটি কাঠের মিল। তার ঠিক সামনেই রয়েছে একটি নতুন গড়ে ওঠা গাড়ির কোম্পানি, যেখানে রয়েছে পাহারাদার। ডাকাতরা সম্ভবত বলদা খাল এলাকা দিয়ে প্রবেশ করে হাওড়া নদী অতিক্রম করে বাবুল ঘোষের বাড়িতে এই দুঃসাহসিক ডাকাতি সংঘটিত করেছে বলে সূত্রের খবর। সব মিলিয়ে বলা যেতে পারে এবারে তদন্তের পুরোটাই নির্ভর করছে পুলিশের উপর। পুলিশের হাই ভোল্টেজ টর্চের আলোতে এই ডাকাতির চেহারা ধরা পড়ে কিনা সেটাই দেখার। পুলিশ রবিবার সকালে ঘটনাস্থলে ডগ স্কোয়াড নিয়ে ছুটে আসে, শুরু করে তদন্ত। স্যান্দন টিভি। বিজেপিতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার শিষ্য সম্রাট রায়, যা দেখে রাজনৈতিক মহলে হাসির রোল। আজকে থেকে দেখবে শুরু হয়ে গেছে সারা ত্রিপুরায়। কংগ্রেস ওই সুদীপ বর্মন আর ওই আশিস শাহ ওনারাই কংগ্রেস ভবনে বসে থাকবেন, আর কিছু জায়গায় যেতে পারবেন না। পোস্ট অফিস চৌমুহনী থেকে বেরিয়ে সিটিজেনরা আসতে পারবেন না, আপনাদের বলে দিচ্ছি। পোস্ট অফিস চৌমুহনী থেকে বের হয়ে সিটি সেন্টারে যেতে পারবেন না বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এবং আজ থেকে রাজ্যবাসী দেখবে সিপিআইএম এবং কংগ্রেসের অবস্থা। এই শব্দগুলো চয়ন করলেন কংগ্রেস ছেড়ে রবিবার দুপুরে বিজেপিতে যোগদান করা এনএসইউআই এর প্রাক্তন সভাপতি সম্রাট রায়।
গুরুকে ছেড়ে এসে শিষ্যের এই ধরনের শব্দোচ্চারণে প্রদেশ বিজেপি কার্যালয়ের নেতৃত্বদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। নেতৃত্ব বুঝতে পেরেছেন ছোট মুখে বড় কথার প্রবাদটি কি মিলে গেছে। যাই হোক, বিজেপি কার্যালয়ের চার দেয়ালের মধ্যে এক কম্পন শুরু হয়েছে তথাকথিত লড়াকু নেতার বাক্যোচ্চারণে। তিনি আরো বলেছেন, লোক নেই কংগ্রেসে, শুধু সুদীপ রায় বর্মন ও আশিস কুমার সাহা থাকবেন দলে। এদিকে প্রদেশ বিজেপির যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব জানান, একমাত্র বিজেপি দলে রয়েছে যে দল যুবকদের পথপ্রদর্শক। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার যুবকদের আত্মনির্ভর করতে কাজ করে চলেছে। যারা বিভিন্ন রাজনৈতিক দলে ছাত্র ও যুব সংগঠন থেকে ভারতীয় জনতা পার্টিতে আসছে, তারা আগামী দিনে যুব সংগঠনকে মজবুত করতে সঠিকভাবে দায়িত্ব পালন করবে বলে অভিমত ব্যক্ত করেন যুব মোর্চার সভাপতি। রাজ্যকে নিয়ে যাবে একমাত্র ভারতীয় জনতা পার্টি কিন্তু সেই দিশায় কাজ করছে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে যুবকদেরকে আত্মনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প চলছে। তো আজকে এনএসইউআই, যুব কংগ্রেস এবং তিপ্রামথার ছাত্র সংগঠন থেকে যারা যারা আমাদের দলে আসছেন, ওনারা সবাই মোদীজিকে সামনে রেখে মোদীজির কর্মকাণ্ডের উপর ওনারা বিশ্বাস রেখে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হবে। এদিন 2 শতাধিক ভোটার কংগ্রেস এবং তিপ্রামথার যুব ছাত্র সংগঠন থেকে যোগদান করেছে ভারতীয় জনতা পার্টিতে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান প্রদেশ বিজেপি নেতৃত্ব। সবচেয়ে অবাক করার বিষয়, এদিন যোগদান করতে যাওয়ার আগে সংবাদ মাধ্যমের কর্মীদের এনএসইউআই এর সবচেয়ে অবাক করার বিষয়, এদিন যোগদান করতে যাওয়ার আগে সংবাদ মাধ্যমের কর্মীদের এনএসইউআই আইওয়াইসি ত্রিপুরা অফিসিয়াল নামে এক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে মেসেজ দিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন তথাকথিত লড়াকু নেতা সম্রাট রায়। শান্তন টিভি। ঘর থেকে ছেলের পচা গলা মৃতদেহ উদ্ধার। অসুস্থ অবস্থায় উদ্ধার হয়েছে মৃত ব্যক্তির মাও। ঘটনা রাজধানীর শিবনগর এলাকায়। মৃতের নাম সুধীর সুরদাস। রাজধানীর শিবনগর এলাকায় ঘর থেকে উদ্ধার ছেলের পচা গলা মৃতদেহ এবং জীবিত উদ্ধার হয়েছে মৃত ব্যক্তির মা। মৃত ব্যক্তির নাম সুধীর সুর চৌধুরী। মৃত ব্যক্তির মায়ের নাম কল্যাণী সুর চৌধুরী, বয়স 54 বছর। জানা যায়, গত 6 মাস থেকে 7 দিন ধরে বাড়িতে কারোর কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। রবিবার বাড়িতে মা ছেলের খোঁজ নিতে আসে মীনাক্ষী সুর চৌধুরী নামে তাদের নিকটবর্তী আত্মীয়। তিনি বাড়ির গেটের দাঁড়িয়ে পচা গন্ধ পায়। সাথে সাথে আশপাশের বাড়িঘরের লোকজনদের ডাকাডাকি করেন। তারপর স্থানীয়রা খবর দেয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। জানা যায়, মৃত ব্যক্তির মা দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী। কিভাবে সুধীরের মৃত্যু হয়েছে সে বিষয়টা নিয়ে ধোঁয়াশা এলাকাবাসীর মধ্যে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এদিকে মৃত ব্যক্তির মাকেও বাড়ি থেকে বের করে দমকল কর্মীরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় বলে জানিয়েছেন সদর মহকুমা পুলিশ আধিকারিক। আমাদের কাছে খবর ছিল 12টার দিকে, খবর পাই যে আপনার শিবনগর কলেজ রোড এক্সটেনশনে একটা বাড়িতে আর কি একটা মা এবং ছেলে থাকতো আর কি। তো কয়েকদিন তাদের কোনো সারা শব্দ পাইছে না। আজকে ওনার ওই ছেলে কাকিমণি যখন আইছে, মীনাক্ষী সুর চৌধুরী, তখন দেখতে পাচ্ছে যে একটা এরকম জানি একটু গন্ধের মতো লাগছে। এরপরে পাড়া প্রতিবেশীকে জানাইছে, এরপরে থানায় খবর দিছে। তারপর থানার থেকে আমরা আসলাম, ডগ স্কোয়াড এসেছে, ফরেনসিক টিম এসেছে। তবে মৃত ব্যক্তির পায়ে ব্যান্ডেজ রয়েছে। অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি কিভাবে ঘটেছে তা নিয়ে স্থানীয়দের কিছু ধারণা করতে পারছে না। তবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শান্তন টিভি। বেকার বিরোধী বাজেট পেশ নিয়ে রাস্তায় নামবে বাম যুব সংগঠন। রাজধানীর প্যারাডাইসে চৌমুহনী স্থিত ছাত্র যুব ভবনে রবিবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব কথা জানান।
বেকার সমস্যা নিয়ে সরকারকে আবারও কাঠগড়ায় দাঁড় করালো রাজ্যের বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। রাজধানীর প্যারাডাইস চৌমুহনী স্থিত ছাত্র যুব ভবনে রবিবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব অভিযোগ তোলেন, 2024-25 সালের বিধানসভা বাজেট অধিবেশনে লক্ষ্য করা গেছে বেকারদের বঞ্চনা করা হয়েছে। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য কোনো উল্লেখ নেই। তাই এই বাজেট বেকার যুবক যুবতীদের জন্য হতাশার এবং জনবিরোধী বাজেট। কিন্তু রাজ্যে বেকারের সংখ্যা বাড়ছে। বিভিন্ন দপ্তরে শূন্য পদ পড়ে থাকার পরও সরকারে নিয়োগ করছে না। আর কয়েকটি শূন্য পদ পূরণ করার সিদ্ধান্ত নিলেও সেখানে বহিরাজ্যের যুবকদের চাকরি পাওয়ার সুযোগ করে দিচ্ছে সরকার। তিনি বলেন, গোটা দেশে বেকারত্বের হার 8.7%, আর ত্রিপুরা রাজ্যে বেকারত্বের হার 17%। তারপরও সরকার এই রাজ্যের বেকারদের বঞ্চিত করে বহিরাজ্যের বেকারদের চাকরির সুযোগ করে দিচ্ছে। দ্বিতীয়ত অভিযোগ তুলেন, গত বিধানসভার আগের বিধানসভায় শাসক দলের এক বিধায়ক শব্দ সন্ত্রাস নিয়ে প্রস্তাব এনেছিলেন। তখন শাসক বিরোধী সবকটি রাজনৈতিক দলে বিধায়ক ও মন্ত্রী প্রস্তাবে সমর্থন করেছিলেন। সেই প্রস্তাব গ্রহণ হওয়ার পর দেখা গেছে এখন পর্যন্ত প্রতিদিন রাতভর শাসক দলের বিধায়ক ও মন্ত্রীরা শব্দ সন্ত্রাসের ঘটনা সংঘটিত করে চলেছে। সবচেয়ে অবাক করেছে, সম্প্রতি স্বামী বিবেকানন্দ ময়দানে যে জলসা করা হয়েছে, কিন্তু যেদিন এই গানের অনুষ্ঠান হয়েছে তার পরের দিন ঘুম থেকে উঠেই ছিল উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এবং একদিন বাদে মাধ্যমিক পরীক্ষা। আর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গভীর রাত পর্যন্ত চলে এই অনুষ্ঠান। আর এই ধরনের শব্দ দূষণ যদি সরকার দায়িত্ব নিয়ে করে তাহলে মানুষ কি করবে বলে প্রশ্ন তুলেন তিনি। এর বিরুদ্ধে স্বার্থে ও বেকার যুবকদের স্বার্থে রাস্তায় নামবে বলে জানান তিনি। যে বহিরাজ্যের যুবকদের এনে এইরকম কৃষি দপ্তরে চাকরি দিতে হবে বলে তার একটা সদুত্তর রাজ্যের সরকার বিধানসভায় দেবে, যার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো এটা রাজ্য সরকারের দায়বদ্ধতার উপর নির্ভর করে। 2 নম্বর হচ্ছেন টেট। 2022 সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষা নেওয়া হয়েছে। 2023 গেল, 2024 শুরু হয়েছে টেট পরীক্ষা নেওয়া। এসটিজিটির যা পরীক্ষা নেওয়া হয়েছিল 2022 সালের সেপ্টেম্বর মাসে, 2023 গেল, 2024 চলছে। পরীক্ষার রেজাল্টটা দিতে পারছেন না। আমরা দাবি করতে চাই, যারা কেয়ারবিটির চেয়ারে বসে আছেন, আরে দায়িত্ব যদি না পালন করতে পারেন, মিনিমাম এই দায়িত্বটা চেয়ার থেকে আপনারা এই চেয়ারটা ছাড়ুন। এদিকে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক জানান, বেকার বিরোধী বাজেটের প্রতিবাদে আগামী কয়েকদিনের মধ্যে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ যৌথভাবে প্রতিবাদ রাস্তায় নামবে। শান্তন টিভি। রবিবার গাঁজা সহ বিহারের 4 মহিলা ও এক যুবক আটক করে বাগবাসা থানার পুলিশ। জানা গেছে, এদিন সকাল 11:30 নাগাদ বাগবাসা পুলিশের নাকা পয়েন্টে তল্লাশি চলাকালীন সময় AS 10C6426 নম্বরের একটি যাত্রীবাহী বাস আসার পর গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে কর্তব্যরত পুলিশ। আর তল্লাশি চালিয়ে সন্দেহজনকভাবে 4 মহিলা সহ এক যুবককে থানায় নিয়ে আসে। পরে তল্লাশি করে 22 প্যাকেটে মোট 20 কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 4 লক্ষ টাকা বলে জানান ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা। তিনি জানান, ধৃতরা যথাক্রমে মীনা দেবী, শাকিলা দেবী, বিভা দেবী, পূজা দেবী ও রাজীব প্রসাদ। সকলের বাড়ি বিহারের পাটনা ও মুজফ্ফর জেলায়। পুলিশে জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, রাজধানী আগরতলা থেকে গাঁজা নিয়ে প্রথমে ট্রেনে করে ধর্মনগরে আসে, পরে ধর্মনগর আইএসবিটি থেকে বাসে করে আসামের শিলচরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তারপরে শিলচর থেকে ট্রেনে করে বিহারে যাবার কথা ছিল। পুলিশ ধৃতদের বিরুদ্ধে এডিপিএস আইনে 224 নম্বরে ভারতীয় দণ্ডবিধির 08C 20B NC 29 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, সোমবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে। একটা এএসটিসির একটা বাস আটকায়, যার নাম্বার AS 10C 6426। এই গাড়ি থেকে 5 জন সন্দেহজনক ব্যক্তি, 1 জন পুরুষ লোক এবং 4 জন মহিলাকে ডিটেইন করে এবং তাদেরকে থানাতে আনা হয় এবং তাদের বডি সার্চ করে বাই ইউজিং দ্য সার্ভিস অফ ওমেন কনস্টেবল তাদের পজিশন থেকে প্রত্যেকের কাছ থেকে মোট 20 কেজি গাঁজা আমরা উদ্ধার করি। রীতিমতো বড়সড় সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ। রবিবার দুপুরে কৈলাসহর থানার ওসি শ্যামল কান্তি মজুমদার জানান যে 2021
2022 এবং 23 সালে কৈলাসহর থানায় মোবাইল চুরি লিখিত অভিযোগ জমা পড়েছিল। এরই পরিপ্রেক্ষিতে কৈলাসহর থানার পুলিশ অফিসার মতিলাল মালাকারের নেতৃত্বে পুলিশ কর্মীরা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে 12টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে মোবাইল তুলে দেয়। বিগত বছর প্রায় 100টিরও বেশি চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। গত বছর বা এর আগের বছর এবং চলতি বছরে যে অভিযোগগুলো, যে ইনফরমেশনগুলো জমা পড়েছিল, এর মধ্যে আমরা মোবাইল 12টা মোবাইল হারানোর সংবাদ আমাদের থানাতে রিসিভ হয় এবং তার সাথে আমরা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে 12টা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং প্রকৃত মালিকের কাছে আমরা হস্তান্তর করি। বিগত 2023 সালে আমাদের থানার স্টাফ এবং অফিসার 100টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় এবং প্রকৃত মালিকের কাছে এগুলি হস্তান্তর করে। এই প্রক্রিয়ায় যে আধুনিক প্রযুক্তিকে যে কাজে লাগিয়েছে, এটাতে আমাদের এএসআই মতিলাল মালাকারের অগ্রণী ভূমিকা আছে। 15 কেজি শুকনো গাঁজা সহ বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে পঙ্কর বাড়ির এলাকা থেকে গ্রেপ্তার 2 জন। রবিবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সুমন বাসার ও সফিউল বাসার নামে 2 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী একটি মামলা গ্রহণ করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। অভিযুক্তদের সোমবারে আদালতে সোপর্দ করা হবে। বিশ্রামগঞ্জ থানার পুলিশ যখন অভিযান চালায় তখন অভিযুক্তরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক। অ্যাকচুয়ালি আজকে আমাদের বিশ্রামগঞ্জের যে ওসি সুবিমল, এর কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে আমাদের এটাকে ধরে কুসুর বাড়ি থেকে আমাদের এসপি অফিসে যাওয়ার মাঝখানে যে জায়গাটা, এখানে সুমন বাসার বাবার নাম হয়েছে মুসলিম মিয়া, ওর বাড়ির ভেতরে কিছু গাঁজা স্টোর আছে। তো অ্যাকর্ডিংলি সে এই ইনফরমেশনটাকে রেকর্ড করে সে আমাকে ইন্টিমেশন দিয়েছে। তো ইন্টিমেশন দিয়ে আমার থেকে সে পারমিশন নিয়েছে, পারমিশন নিয়ে সে ওইখানে গেছে। ওখানে যাওয়ার পরে ওই বাড়ির ভেতরে 2টা বস্তার ভেতরে অনুমান 15 কেজির মতো আপনার সেমি ড্রাই, পুরাটা সম্পূর্ণ ড্রাই না, একটু ভিজা ভিজা আছে, সেমি ড্রাই 15 কেজির মতো আপনার গাঁজা পাওয়া গেছে। আর এই গাঁজাগুলি যখন আমরা রিকভারি করতে গিয়ে এসেছে, তাদের বাড়ির ফ্যামিলি মেম্বার্সরা কিছু পুলিশের সাথে ধস্তাধস্তি করছে। তো আমরা সুমন বাসার, সফিউল বাসার, তারা 2 জনকে আমরা আমাদের কাস্টডিতে নিয়েছি এবং এই ব্যাপারে আমরা একটা স্টেজ। রবিবার রাজধানী কৃষ্ণনগরস্থিত রবি সুধাতে রাজ্যের সঙ্গীত শিল্পী তিথি দেববর্মনের উদ্যোগে এক রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে 15তম রক্তদান উৎসব ও স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। তিনি বক্তব্য রেখে বলেন, রক্তদান মহৎদান, রক্তের বিকল্প নেই। গত কয়েক মাস আগে রক্তের সংকটই সৃষ্টি হওয়ার পর মুখ্যমন্ত্রী রক্তদান শিবিরের আহ্বান জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রক্তদানে এগিয়ে আসছে সকলেই এবং এই ধরনের রক্তদান শিবিরে মানুষ যত বেশি এগিয়ে আসবে তত বেশি রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকটের সমস্যা সমাধান হবে এবং বিশেষ করে বর্তমানে এই রক্তদান শিবির উৎসবের মেজাজে হয়। মানুষ যে কোনো শুভ কাজে রক্তদান দিয়ে শুরু করছে এবং এই ধরনের কর্মসূচি যাতে আগামী দিনেও অব্যাহত রাখে তার জন্য আহ্বান জানান মেয়র। পরবর্তী সময়ে রক্তদান শিবির ঘুরে দেখেন মেয়র সহ অন্যান্য অতিথিরা। তারা রক্তদাতাদের শুভেচ্ছা জানান। রক্তদান উৎসব আমরা করি বিভিন্ন পর্যায়ে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কয়েক মাস আগে সারা রাজ্যবাসীর কাছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে, ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে আবেদন রেখেছিলেন যে রক্তদানে এগিয়ে আসার জন্য। আমরা বিশ্বাস করি, আমরা জানি যে আমাদের এই রাজ্যে সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক এবং বেসরকারি 2টো ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা এবং যোগানোর মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির বা রক্তদান উৎসব। তো যত বেশি রক্তদান শিবির বা উৎসব করা যায় ততটাই ওই জায়গাটা আমরা কিন্তু সমৃদ্ধ করতে পারি, যে ঘাটতির জায়গাটা।
বাইক দুর্ঘটনায় মৃত্যু হল 32 বছর বয়সী এক ব্যক্তির। ঘটনা কমলপুর মানিক ভান্ডার ব্যাংক সংলগ্ন এলাকায়। তার বাড়ি নোয়াগাঁও এলাকায়। জানা যায় বাইক চালকের মাথায় হেলমেট না থাকায় দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। কি হয়েছে আজকে ঘটনা? আমার বন্ধুরা বলছে যে আমার সম্বন্ধিকার ছেলে বনার তাগিদে বনার টাকা আদায়ের দিকে গেছিল, এদিকে লাম্বুর দিকে আইতে সময় মানিকবাজার স্টেট ব্যাংকের সামনে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে। তোর নাম কি? তার নাম হচ্ছে অর্জুন মালাকার, বাবার নাম প্রমোদ মালাকার, বাড়ির নোয়াগাঁও। আমার বাড়ির পাশে। বয়স কত? ওই 32-33 এর মধ্যে। বিয়ে টিয়ে করেছে না? বিয়ে টিয়ে করছে না। সে কি স্পটে স্পটে তো বোঝা না, কিন্তু এখানে আমার পরে যতটুকু বলছে ডাক্তারবাবুরা যে না আগেই মারা গেছে, এই জন্য বলছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানোর সুফল পেতে চলেছে রাজ্য। ইতিমধ্যেই পর্যটকদের সংখ্যা যে বৃদ্ধি পেয়েছে তা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আমেরিকা এবং ইংল্যান্ডের 60 জনের একটি প্রতিনিধি দল গত 28 ফেব্রুয়ারি ত্রিপুরা সফরে আসে। রাজ্যের বিভিন্ন পর্যটন স্থল ঘুরে দেখেন তারা। রাজ্যের আতিথেয়তায় অভিভূত তারা। তাদের এই সফর সম্পর্কে বলতে গিয়ে টিম লিডার র্যামসং হেয়ার বলেন, হিমালয়ান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা, মেডিটেশন, সায়েন্স অ্যান্ড ফিলোসফি সংস্থা থেকে তারা রাজ্য সফরে এসেছেন। সাংস্কৃতিক, আধ্যাত্মিক, ভৌগোলিক এবং রাজ্যের জনজাতি সংস্কৃতি সম্পর্কে ধারণা নিতে তাদের এই রাজ্য সফর। ইতিমধ্যেই তারা ত্রিপুরা সুন্দরী মন্দির, নীরমহল, ছবিমোড়া ঘুরে দেখেছেন। রবিবার উজ্জয়ন্ত প্যালেস পরিদর্শন করেন তারা। তিনি আরও জানান, রাজ্যে এসে তাদের প্রতিনিধি দলটি অভিভূত। 5 দিনের সফর শেষে রবিবার তারা রাজ্য ত্যাগ করবেন। Meditation, science, and philosophy. And we have a group of 60 international delegates here visiting Tripura to experience the extremely rich culture that is here, both spiritually, geographically, and of the people, tribal culture, and everything that Tripura has to offer. So we are coming with open minds and big hearts to experience the best of what Tripura and the Northeast have to offer the world and share it with our group of 60 international guests here, and also to share it with our guests around the world through all of the different stories, photos and videos that we'll be taking along. শ্রমিক শিক্ষক সরকারি কর্মচারীদের অর্জিত অধিকার আজ ভুলুণ্ঠিত। শ্রমিক শিক্ষক সরকারি কর্মচারীদের বাক স্বাধীনতা নেই। সর্বত্র বিরাজ করছে একটা ভীতির পরিবেশ। এই রকম পরিস্থিতিতে শ্রমিক শিক্ষক সরকারি কর্মচারীদের দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে লড়াই থমকে গেছে। রাষ্ট্রবাদী বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই হুলিয়া জারি করেছে। সরকারি শ্রমিক শিক্ষক কর্মচারীরা কোনো ধরনের আন্দোলন সংগঠিত করতে পারবে না। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এমনই বিস্ফোরক অভিযোগ আনল ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের মহাসচিব। বর্তমান সরকার রাজ্যের সরকারি শিক্ষক কর্মচারীদের প্রতি কোনো ধরনের ইতিবাচক মানসিকতা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে উঠে আসে 10,323 চাকুরিচ্যুত শিক্ষকদের বিষয়টিও। তিনি বলেন, আজ পর্যন্ত 10,323 শিক্ষক শিক্ষিকাদের কোনো ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। কিন্তু এটাও অত্যন্ত দুঃখের বিষয়, আজ পর্যন্ত কিন্তু সেই 10,323 শিক্ষকের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। আমরা একটা প্রস্তাবও দিয়েছিলাম, তাদের একটা আর্থিক প্যাকেজ দিয়ে দেওয়া হয়। আর্থিক প্যাকেজ যদি দিয়ে দেওয়া হয়, এটাকে নিয়ে তারা স্বনির্ভর হতে পারবে, এটাও কিন্তু দেওয়া হয়। বরং এখন আরেকটা নতুন একটা সমস্যা দেখা দিয়েছে। ট্যাট পরীক্ষা দিয়ে যারা চাকরিতে ঢুকেছেন, এর মধ্যে যারা টেট 1 পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা চাকরিতে ঢুকেছেন, যারা গ্রাজুয়েট বা তারও বেশি যাদের কোয়ালিফিকেশন আছে, যারা পোস্ট গ্রাজুয়েট এবং যারা বিএড ডিগ্রি হোল্ডার, তাদের চাকরি থাকবে কিনা এটা ঠিক নেই। কারণ এনসিটির যে নির্দেশনামা, সেই নির্দেশনামা বলা হচ্ছে টেট 1-এ একমাত্র তারাই চাকরি পাবে যাদের ডিএলএড ডিগ্রিধারী এবং যারা আন্ডার গ্রাজুয়েট এবং 12 লেভেলে যারা 50% মার্কস আছে। যারা উচ্চতর যোগ্যতা সম্পন্ন তারা ট্যাট দিতে যাবে বা তারা সিলেকশনে যাবে, এইখানে তারা টেট 1 চাকরি তারা পেতে পারে। কিন্তু এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত রাজ্য সরকারের কোনো স্পষ্টীকরণ নেই। কিন্তু যারা টেট 1-এ যারা চাকরি পেয়েছে, উচ্চতর যোগ্যতা সম্পন্ন এবং
ডিগ্রি হোল্ডার, তারা কিন্তু একটা অনিশ্চয়তায় ভুগছে যে তাদের চাকরি থাকবে কি থাকবে না। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।